সাকিব খানের ক্ষেত্রেও তাই। তো সাকিব খান যতক্ষণ না পর্যন্ত জায়গা ছাড়ছে বা সে আমাদের বেঁচে থাকছে ইন্ডাস্ট্রির জন্য বা আমাদের জন্য, ততক্ষণ পর্যন্ত সম্ভাবনা নেই অন্য কোনো নায়কের ১ নাম্বার হওয়ার। আজকে আমি আপনাদেরকে একটা ভবিষ্যৎবাণী বলে দিলাম। ফিল আপ করবে না, করতে হলেও হয়ে উঠবে না আরকি কোনো না কোনোভাবে। কারণ বাকিদের কাছে সেই প্রজেক্ট বা সেই ধরনের বাজেট বা সেই ধরনের ফিল্ম বা সেই ধরনের প্লট, স্ক্রিপ্ট কোনোটাই যাচ্ছে না। সো ডেফিনিটলি এক্ষেত্রে তো সাকিব খান ডেফিনিটলি রাজত্ব করবে এবং করবে ইনশাল্লাহ। আসলে আমাদের দেশের ফরম্যাটটা কি, একজন দেশে চলে লুকগুলো তো ডেফিনেটলি সে এক্সপেরিমেন্ট করছে এবং প্রচুর সে গ্রুমিং করেছে এবং এত বেশি চেঞ্জ, এত বেশি ডেভেলপ, সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। আমি তো বলবো যে লাস্ট দুই একটা ছবির চেয়েও এই যে বরবাদের তাকে ইয়াং লাগছে বা তাকে সুন্দর লাগছে বা লুকিং টুকিং খুবই চমৎকার, সেটা একটা বিষয়। আর আমাদের দেশের আপনার খেয়াল করে দেখবেন, আমাদের দেশে যখন কোনো নায়ক, চিত্রনায়ক রাজত্ব করে, সেই জায়গায় সে আহ, জীবিত থাকা অবস্থায় শুধু সেই রাজত্ব করে, অন্য কখনোই কেউ, আমি কখনো কাউকে ১ নাম্বার হতে দেখিনি। আপনি যদি সেই সময় থেকে নায়ক রাজ্জাক বলেন, তখনের সময় আরো অনেকগুলো নায়ক ছিল কিন্তু কেউ রাজ্জাক হতে পারেনি। আপনি জাফর ইকবালের সময় বলেন, জাফর ইকবাল যখন নায়ক ছিলেন তার পাশাপাশি ইলিয়াস কাঞ্চন থেকে শুরু করে অনেক নায়ক ছিলেন, কিন্তু জাফর ইকবাল একজনই ছিলেন। উনি মরে যাওয়ার পর দেন জায়গাটা মানে ফিল আপ হয়েছে। এরপর এসছে সালমান শাহ। সালমান শাহর সাথে সাথে কিন্তু অনেকগুলো নায়ক এসছে, কিন্তু সালমান শাহ যখন ছিলেন তখন সালমান শাহই ছিলেন। সে মারা যাওয়ার পর আরো একজন ফিল আপ করেছে। মান্না ভাইয়ের ক্ষেত্রেও ঠিক তাই। এবং আমি প্রত্যেক ঈদেই একবার আমার ফ্রেন্ডের সাথে দেখি, একবার সিনেমার ইউনিটের সাথে দেখি, আবার একবার হচ্ছে হলো ফ্যামিলি মেম্বারদের যদি ভালো লাগে সেটা আবার ফ্যামিলি মেম্বারদের সবাইকে দেখাই। এটা আমার ঈদের মজার সাথে একটা সামিল। মানে আমি সবসময় ঈদের চেষ্টা করি, যে ছবিটা ভালো লাগে আমি রিপিট করি, দুবার দেখার চেষ্টা করি। প্রত্যেকটা প্রিয়তমা, রাজকুমার, তুফান আমার প্রত্যেকটাই দুবার করে দেখা হয়েছে। আগে একবার দেখি, দেখে কেমন লাগে, দেখার পর ভালো লাগলে ডেফিনেটলি রিপিট করব। কতগুলা ঈদ কাটাবো, এই যে আমি যে আসছি, এই যে আপনাদের মহলে বা এই যে একটা পর একটা প্রোগ্রাম করছি, আপনাদের তো এটা আনন্দ পাওয়ার কথা এবং আমাকে অ্যাপ্রিসিয়েট করার কথা। ওই ঈদ একা করলাম না ধোকা করলাম, সেটার জন্য তো আপনাদের এত আক্ষেপ করার কিছু নাই। যে কোনো সময় দেখবেন যে ধোকা হয়ে গেছি, সেই ঈদটা আমি ধোকা করে করবো, আপনাদের নিয়েই করবো আর কি। বললাম যে আমি সবসময় একটু স্টাডি করি। আমি চিন্তা করি যে আজকে আমার কি প্রোগ্রাম, আজকে কি আমি অ্যাওয়ার্ডে যাচ্ছি, নাকি আজকে আমি শুটিং এ যাচ্ছি, নাকি আজকে আমি একটা সাইনিং এ যাচ্ছি, নাকি একটা লঞ্চিং ফিতা কাটতে যাচ্ছি। প্রোগ্রামটা কি বেসিস, এটা কি বিউটি বেসিস, ফ্যাশন বেসিস, এডুকেশনাল বেসিস, নাকি বিজনেস অন্য পারপাসে। তো আমি সেটাকে মাথায় রেখে সেই থিমকে বেস করে আমি অলওয়েজ গেট আপ নিয়ে খুবই রিসার্চ করি, স্টাডি করি, দেন সেভাবে করে আমি আমার ড্রেস রেডি করি, তারপর চিন্তা করি কোথায় রেডি হব। আর বিগত ৪-৫ মাস ধরে আমি নিজে রেডি হই না, আমাকে বিভিন্ন বিউটি এক্সপার্টরা, যেমন আজকে আমাকে মাসুদ খান বিউটি জোন থেকে রেডি করা হয়েছে। সো এই বিভিন্ন বিউটি এক্সপার্টরা আমাকে রেডি করে, তাদের সাথে আমি ডিসকাস করে নানানভাবে এই পোশাকটাকে কিভাবে প্রেজেন্ট করা যায় সেটা নিয়ে আমি এবং তারা লুক নিয়ে এক্সপেরিমেন্ট করে দেন একটা রেজাল্ট আসে এবং সেভাবে আপনাদের সামনে আমি হাজির হই। তো আমি আসলে বলতে চাবো যে এটা হচ্ছে যার যার পারিবারিক শিক্ষা, যার যার হচ্ছে হলো মূল্যবোধের জায়গাটা বা শিক্ষা বা ব্যবহার আচার বৈশিষ্ট্যের এই বিষয়গুলো থেকে থাকে। শিক্ষককে বা গুরুকে বা মেন্টরকে যে স্বীকার করবে না বা যে করবে না, তার একান্তই ব্যক্তিগত বংশের পরিচয় বা তার ব্যক্তিগত ব্যবহারের পরিচয়। আমার এগুলো নিয়ে কোনো আক্ষেপ নেই, কারণ আমি, সে কেউ স্বীকার করলো কি করলো না, কে কি বললো কি বললো না, আপনারা সবাই জানেন কারা কারা আমার হাতে সৃষ্টি বা কারা কাদের আমি তৈরি করেছি বা কাদের ইন্ডাস্ট্রিতে এনেছি, কারা এই জায়গাটায় আজকে জায়গা করে নিয়েছে। তবে সবার জন্যই, আমি কারো প্রতি আমার দুঃখ নেই, তবে সবার জন্য আমার অনেক অনেক দোয়া এবং শুভকামনা। সবাই আরো বড় হোক।